হাই স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। এই সামগ্রিকভাবে এইচএসসির জন্য যা লাগবে এই চ্যাপ্টার থেকে সৃজনশীলের জন্য সব কিছু তোমরা এই ভিডিওটিতে পাবা। তো প্রথমেই এই জন্য আমাদেরকে কিছু বেসিক নিয়ে আলোচনা করতে হবে। চলো আমরা বেসিকগুলো একটু দেখে নিই। প্রথমে আমাদেরকে জানতে হবে যে 1 নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে জারণ কি অথবা বিজারণ কি। আমরা প্রথমেই জানবো যে ইলেকট্রনের ছাড়ন সমান সমান হচ্ছে জারণ। অর্থাৎ যদি কোনো যৌগ ইলেকট্রন ত্যাগ করে বা কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটি ফেরাস 2+ আয়ন যখন একটি ইলেকট্রন ত্যাগ করবে তখন সে ফেরাস 3+ আয়নে পরিণত হবে। যখন Fe 3+ আয়নে পরিণত হলো তখন সে কী করলো? একটি ইলেকট্রন সে ত্যাগ করলো, অর্থাৎ ফেরাসের জারণ হলো। ঠিক 2 নম্বরে আমাদেরকে জানতে হবে বিজারকের জারণ হবে। অর্থাৎ এখানে যে ফেরাস 2+ আয়নের জারণ হয়েছে তাই ফেরাস 2+ আয়ন হচ্ছে একটি বিজারক। এরপরে আমাদেরকে যেটি জানতে হবে একটি কবিতা, সেটা হচ্ছে অনীলা, অর্থাৎ অম্ল নীলকে লাল করে। নীল লিটমাস যদি তুমি অ্যাসিডের মধ্যে দাও সেক্ষেত্রে নীল লিটমাসটি লাল রং ধারণ করবে। এরপর আমাদেরকে জানতে হবে পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, পিপিএম মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার। অর্থাৎ আমি যখন মোল থেকে গ্রামে নিব সেক্ষেত্রে পিপিএম এর ক্ষেত্রে আমি 10⁻³ দিয়ে গুণ করব, আর পিপিবি এর ক্ষেত্রে 10⁶ দিয়ে গুণ করবো। আমরা যখন অঙ্কে যাব সেক্ষেত্রে আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন জাস্ট এটি তোমরা খাতায় জাস্ট লিখে রাখবে যে বেসিকগুলো আছে সেগুলো। তারপর পিপিএম বা পিপিবি থেকে পিপিবি বের করতে চাইলে প্রথমে আমাদেরকে ঘনমাত্রা নির্ণয় করতে হবে এবং তারপর ঘনমাত্রাকে মোলে প্রকাশ করতে হবে। ঘনমাত্রা মানে আমরা জানি যে 1 লিটার পরিমাণ দ্রাবকের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ঘনমাত্রা বলে। তো ঘনমাত্রা থেকে ফার্স্টে আমরা মোলটা নির্ণয় করব। মোলকে আণবিক ভর দ্বারা গুণ করলে আমরা যেই তুল্য ভর আছে সেটি আমরা পাবো। তারপর সেটিকে মাইক্রোগ্রামে যদি নেই সেটি পাওয়া যাবে পিপিবি, আর যদি মিলিগ্রামে নেই তাহলে পাওয়া যাবে পিপিএম। তারপর আমাদেরকে জানতে হবে যে জারণ মান যার বৃদ্ধি পাবে তার জারণ অর্ধ বিক্রিয়া লিখব। অর্থাৎ জারণ বিজারণের যে বিক্রিয়াগুলো আছে সেখানে যার জারণ মানটি বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি Fe2+ থেকে এখানে 3+ হয়েছে, অর্থাৎ জারণ মান 1 বৃদ্ধি পেয়েছে। এখানে জারণ মান বৃদ্ধি পাওয়ার কারণে এটি হচ্ছে একটি জারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ এটি হচ্ছে বিজারক পদার্থ। আমাদেরকে আরও কিছু বেসিক জানতে হবে, যেগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াটি সর্বদা অ্যাসিডের উপস্থিতিতে হয়ে থাকে। অর্থাৎ জারণ বিজারণের ক্ষেত্রে তোমাকে বলা থাকবে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট বা অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি বলা থাকবে। অর্থাৎ একটি অ্যাসিড তোমার এখানে দিতে হবে। অ্যাসিড বলতে HCl, H2SO4 যে কোনো প্রকার অ্যাসিড তুমি দিতে পারো। সেক্ষেত্রে অম্লীয় কথাটি লেখা থাকবে, সেক্ষেত্রে একটি অ্যাসিড যোগ করতে হবে। তারপর আরেকটি জিনিস তুমি মনে রাখবে, তোমাকে কিন্তু বিক্রিয়াটি কোনো সময় করে দেওয়া থাকবে না। অর্থাৎ বিক্রিয়কগুলো দেওয়া থাকবে, উৎপন্ন পদার্থগুলোকে তোমার নিজে থেকে লিখতে হবে। সেক্ষেত্রে তুমি এখানে একটি ফর্মুলা মনে রাখবে যে সেটি হচ্ছে যত ধাতু তত লবণ। অর্থাৎ যতগুলো ধাতু থাকবে তোমার বিক্রিয়কের মধ্যে ঠিক ততগুলো লবণ হবে। এখন লবণটা কি লবণ হবে? লবণটা হবে অ্যাসিডের সাথে যে মূলকটি থাকবে সেই মূলকের লবণ। অর্থাৎ ধরো আমি যদি এখানে অম্লীয় মাধ্যমের জন্য HCl অ্যাসিড দেই সেক্ষেত্রে আমার লবণটি হবে ক্লোরাইড লবণ। যদি আমি সালফিউরিক অ্যাসিড দেই সেক্ষেত্রে আমার লবণটি হবে সালফেট লবণ। ঠিক আছে, আমরা যখন বিক্রিয়ায় যাব তখন আমরা বুঝতে পারবো। তোমরা জাস্ট এই চ্যাপ্টারের বেসিক যেগুলো আমি কনসেপ্ট বলছি সেগুলো শুধুমাত্র খাতায় নোট ডাউন করে রাখবে এবং মোটামুটি একটা রিড আউট দিয়ে মুখস্থের মতো করে ফেলবে, পরে তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর কিছু দর্শকায়ন আছে। আমরা যখন আয়নিক সমীকরণ লিখবো সেক্ষেত্রে আমাদের দর্শকায়নগুলো প্রয়োজন হবে। দর্শকায়ন মোটামুটি এই কয়েকটা দর্শকায়ন তুমি যদি জানো তাহলেই হবে। তাছাড়া দর্শকায়ন তোমরা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে বা তোমাদের বইয়ের মধ্যে সার্চ করলে পেয়ে যাবে সব কিছু। তারপর আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়ায় জারকের যতগুলো অক্সিজেন থাকবে ঠিক তত অণু পানি উৎপন্ন হবে। এই কথাটি জাস্ট মনে রাখবে। আমরা এই কথাটি যখন মেইন বিক্রিয়াতে যাব অর্থাৎ মেইন টপিকে চলে যাব সেক্ষেত্রে তখন আমরা এটিকে কি নোট ডাউন করে রাখবো বা তখন আমাদের এটি কাজে লাগবে। তো বন্ধুরা, আমরা এই পার্টিতে দুটি বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব যেগুলো প্রায় সময় আসে। তোমাদের 90% টাইমে এই দুটি বিজারণ বিক্রিয়ায় আসবে। বিজারণ বিক্রিয়ায় জারক হিসেবে এই দুটি পদার্থ দেওয়া থাকবে। একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো যেহেতু এই দুটি পদার্থই দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম টেস্ট পেপার অ্যানালাইসিস করে যেটা জানা গিয়েছে, তারপরও যদি আমাদের অন্য কোনো পদার্থগুলো জানার প্রয়োজন হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দিব।
কেননা এটা একটি সাজেশন টাইপ ভিডিও হতে যাচ্ছে, তাই এটিতে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব বা মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আমি আস্তে আস্তে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দিয়ে দিব, এতে টাইমটি সাশ্রয় হবে। তো প্রথমে আমরা দেখব যে Cr2O7 2-, এই আয়নটির উৎপন্ন পদার্থটি হবে 2Cr3+। ঠিক আছে, যেহেতু এখানে আমি ক্রোমিয়াম দেখতে পাচ্ছি দুটি, এখানে Cr দুটি, তাই এটা কি 2Cr3+ হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে দুটি ক্রোমিয়ামের সংযুক্ত পরমাণু দেখা যাচ্ছে, সেই দুটি সংযুক্ত পরমাণু ভেঙে দুটি অসংযুক্ত বা আলাদা পৃথক পরমাণু সৃষ্টি হয়েছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি MnO4-, এটা থেকে হবে Mn2+, অর্থাৎ বিক্রিয়ক হচ্ছে এটা, উৎপাদ হচ্ছে এটা। এই দুটি জিনিস তোমরা মাথায় রাখবে। তো চলো আমরা একটি উদাহরণে চলে যাই। তো বন্ধুরা দেখো, আমাদের প্রথম সমস্যাটি হবে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMnO4 এর সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া। তো প্রথমে আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করব, অম্লীয় শব্দটি আছে। তাহলে অম্লীয় শব্দটি যদি থাকে তাহলে আমরা ফার্স্টে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMnO4 এটি লিখব। যেহেতু এটি অম্লীয় তার মানে তার সাথে অবশ্যই কি অ্যাসিড থাকবে। তো আমরা একটি অ্যাসিড H2SO4 নিলাম বা সালফিউরিক অ্যাসিড নিলাম, তার সাথে লোহা আছে FeSO4। এখন বন্ধুরা আমরা এখানে একটি জিনিস দেখব, ধরো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, সালফেটের যোজনী হচ্ছে 2, অর্থাৎ 2- আর এটা হচ্ছে +3। তাহলে আমরা যদি অ্যালুমিনিয়াম সালফেট লিখতে যাই সেক্ষেত্রে কি হবে, এখানে অ্যালুমিনিয়ামের যোজনীটি সালফেটের নিচে চলে আসবে, অর্থাৎ এটি চলে আসবে এখানে আর এটি চলে আসবে এখানে, অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে Al2SO4(3). অর্থাৎ সংকেত লেখার সিস্টেম হচ্ছে এটার উপরে যেই জারণ মানটি আছে সেটি চলে যাবে অপরটির নিচে, আবার এটার উপরে যেটি আছে সেটি চলে আসবে প্রথমটির নিচে। এটি হচ্ছে জারণ মান দিয়ে একটি যৌগ লেখার সিস্টেম। তো এখন যদি আমি এখান থেকে সালফেটটিকে বাদ দিয়ে দেই সেক্ষেত্রে কী হবে, এই যে চি আছে সেটি তো অ্যালুমিনিয়ামের পাওয়ার ছিল, তাই এটি অ্যালুমিনিয়ামের উপরে চলে আসবে। এই বেসিকটি কিন্তু তোমরা এই অঙ্কের মধ্যে কাজে লাগাতে পারো। তো তাহলে চলো আমরা দেখি যে কিভাবে আমরা এখন বিক্রিয়াটি লিখব। তাহলে আমরা বিক্রিয়ক পদার্থগুলো লিখে ফেললাম। এবার আমরা উৎপাদকগুলো লিখব বা কি কি পদার্থ উৎপন্ন হবে সেটি লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম একটি ধাতু, ম্যাঙ্গানিজ একটি ধাতু, লোহা একটি ধাতু। তাহলে আমরা এগুলাকে ফার্স্ট আইডেন্টিফাই করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি ধাতু, তাই 3টি ধাতু হওয়ার কারণে এখানে 3টি লবণ উৎপন্ন হবে, কারণ আমরা জানি যত ধাতু তত লবণ। আসো তাহলে 3টি লবণ আমরা দেখি, 3টি কী লবণ উৎপন্ন হবে সেটা আগে বলো, সালফেট না ক্লোরাইড? আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিডের সাথে সালফেট আয়ন আছে, তাই 3টি সালফেট লবণ উৎপন্ন হবে। তাহলে পটাশিয়ামের সালফেট লবণ কি? পটাশিয়াম সালফেট। এখন বলো পটাশিয়ামের যোজনী কত? পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, তাই এখানে 1 এটি লেখা লাগে না। সালফেটের যোজনী হচ্ছে 2, এটি আসবে পটাশিয়ামের নিচে, অর্থাৎ K2SO4। তারপর আসবে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস MnSO4। তারপর আসবে ফেরাস সালফেট। এখানে যেহেতু ফেরাস আছে তাই এপাশে হয়ে যাবে ফেরিক। তাহলে Fe আমরা জানি আস হলে হয় 2, ইক হলে হয় 3, তাহলে এখানে দেখতে পাচ্ছি Fe, এটা হচ্ছে ফেরিক, তাহলে এর Fe এর পাওয়ার হচ্ছে 3। আর সালফেট SO4 এটার পাওয়ার হচ্ছে 2-, তাহলে এই 3টা চলে যাবে সালফেটের নিচে আর এই 2 চলে আসবে ফেরাসের নিচে, অর্থাৎ Fe2SO4(3). তাহলে আমরা কিন্তু বিক্রিয়াটি লিখে ফেললাম, তার সাথে উৎপন্ন হবে পানি। তাহলে আশা করছি তোমরা বিক্রিয়াটি বুঝতে পেরেছো। এখন আমরা এই বিক্রিয়াটি থেকে আয়নিক সমীকরণ লিখব। আয়নিক সমীকরণ লেখার সিস্টেম হচ্ছে দর্শক আয়ন সমূহকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি জানি দর্শক আয়ন কে কে? আমরা প্রাথমিকভাবে এই বিক্রিয়ার জন্য জানি দর্শক আয়ন হচ্ছে H+SO4- 2- পটাশিয়াম ইত্যাদি। তাই এখন আমি দর্শক আয়নগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা এখানে লিখব আয়নিক সমীকরণ। এখন আয়নিক সমীকরণের ক্ষেত্রে দর্শক আয়নগুলোকে বাদ দিয়ে দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম, তাহলে যদি পটাশিয়ামকে বাদ দিয়ে দেই তাহলে কি লেখা যায়? MnO4, এর উপরে চার্জ হবে মাইনাস, যেহেতু পটাশিয়াম +1 তাই MnO4 হচ্ছে -1 প্লাস। এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেনও দর্শক আয়ন, সালফেটও দর্শক আয়ন, তাই দুইটাই বাদ।
তার সাথে আমি এখানে দেখতে পাচ্ছি সালফেট 10 জ্ঞান, তাই সালফেটকে বাদ দিয়ে দিব। সালফেটকে বাদ দিয়ে দিলে থাকছে শুধু ফেরাস। এখন সালফেটের যোজনীয় 2, ফেরাসের যোজনীয় 2, কেননা নিচে কোনো সংখ্যা নেই, কারণ দুটির যোজনী সেম, তাই নিচে আমি কোনো কিছু দেইনি, অর্থাৎ দুটির যোজনী 2, তাহলে আমি Fe2+ লিখতে পারি। তারপর আর কিছু নেই, ওপাশে চলে যাব। এখানে পটাশিয়ামও 10 জ্ঞান, সালফেটও 10 জ্ঞান, তাই দুটি বাদ। এখানে সালফেট হচ্ছে 10 জ্ঞান, সালফেটের যোজনী -2, তাই ম্যাঙ্গানিজের যোজনী হচ্ছে +2। এখানে ফেরিকের যোজনী হচ্ছে Fe3+, আর পানির অক্সিজেনও 10 জ্ঞান, হাইড্রোজেনও 10 জ্ঞান। তাহলে আমরা কিন্তু 10 জ্ঞান ছাড়া আয়নিক সমীকরণটি লিখে ফেললাম। এটা কিন্তু খুবই ইজি হয়ে গেছে এখন, কারণ আমরা জানি যে যার জারণ মান বৃদ্ধি পাবে সে হচ্ছে বিজারক। এখন কিন্তু এটা ইজি হয়ে গেছে, কারণ আমরা জানি যে MnO4 হচ্ছে বিজারণার্ধ বিক্রিয়ার একটি উপাদান, আর Fe3+ হচ্ছে জারণার্ধ বিক্রিয়া। তাহলে আমরা 10 জ্ঞান লেখার পর এবারে আমরা লিখবো জারণার্ধ বিক্রিয়া। তোমরা একটি জিনিস দেখো, এখানে Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করার ফলে কিন্তু Fe3+ হয়েছে, অর্থাৎ Fe2+ এর জারণ হয়েছে। তাই জারণার্ধ বিক্রিয়া অবশ্যই Fe2+কে লিখবো। আমরা জারণার্ধ বিক্রিয়া লিখবো Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করেছে এবং এটি Fe3+ এ পরিণত হয়েছে। এটা হচ্ছে জারণার্ধ বিক্রিয়া। আমরা এটিকে 1 নং সমীকরণ দিব। তারপর আমরা লিখবো বিজারণার্ধ বিক্রিয়া। এখন বিজারণার্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজারণার্ধ বিক্রিয়া এখানে MnO4- হচ্ছে, তাহলে MnO4-। আমরা আগেই বলেছি যে বিজারণ বিক্রিয়া অবশ্যই অম্লীয় মাধ্যমে হবে। আমরা আগেই বলেছি বিজারণ বিক্রিয়া অবশ্যই অম্লীয় মাধ্যমে হবে, তাই এটার সাথে অম্লীয় মাধ্যমের H+ আয়ন যোগ করতে হবে। তারপর আমরা এখানে 10 জ্ঞান বাদ দিয়ে যে আয়নিক সমীকরণটি লিখেছিলাম সেখানে দেখতে পাচ্ছি এখানে MnO4- এটি Mn2+ এ পরিণত হয়েছে, অর্থাৎ ওই পাশে উৎপাদক হিসাবে Mn2+ পাওয়া যাবে। তারপর আমরা প্রথমে যে বলেছিলাম যে যতটি অক্সিজেন থাকে ততটি পানি উৎপন্ন হবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টি অক্সিজেন আছে, এখানে 4টি অক্সিজেন আছে, তার মানে 4 অণু পানি উৎপন্ন হবে। এখন বন্ধুরা দেখো, এখানে আমি 4 অণু পানি কিন্তু লিখে দিয়েছি। 4 অণু পানি দেওয়ার ফলে এখানে অক্সিজেন হয়ে গিয়েছে 4টি, আর হাইড্রোজেন হয়ে গেছে কয়টি, 8টি। তাই এখানে হাইড্রোজেনের আগে আমরা 8 লিখে দিব। তাহলে দেখো আমাদের বিক্রিয়াটি কিন্তু একটি সমতায় চলে এসেছে। এখন বিক্রিয়াটি যেহেতু একটি সমতায় চলে এসেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জের একটা ভিন্নতা আছে। চার্জের ভিন্নতাটা আমি তোমাদেরকে একটু বুঝাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে MnO4 এর চার্জ হচ্ছে মাইনাস এবং H+ এর চার্জ হচ্ছে প্লাস। তাহলে এখানে 8টি প্লাস 1টি মাইনাস, অর্থাৎ এখানে টোটাল মাইনাসের সংখ্যা কত আমরা একটু হিসাব করি চলো। এখানে চার্জ হচ্ছে মাইনাসের 1টি, প্লাসের 8টি, কারণ এটা সহগ হচ্ছে 8, এটা সহগ হচ্ছে 1, তাহলে 1 গুণ 1 সমান সমান মাইনাসের হচ্ছে 1টি এবং প্লাসের হচ্ছে 8টি, অর্থাৎ এখানে টোটাল প্লাসের 7টি চার্জ আছে। এ পাশে প্লাসের আছে 2টি চার্জ, এই যে Mn এর উপরে 2। তাহলে দুই পাশের চার্জ কিন্তু সমান নেই। এই পাশে আমার আছে প্লাসের 7টি, এই পাশে আছে প্লাসের 2টি, অর্থাৎ আমাকে এই পাশে প্লাসের 2টি চার্জ বানাতে হবে, তাই আমাকে আরও 5টি মাইনাস যোগ করতে হবে। মাইনাস কার চার্জ আমরা জানি মাইনাস হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাহলে 5 ইলেকট্রন আমরা এখানে যোগ করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই পাশেই চার্জ সমান হয়ে গেছে। দেখো এখানে 5টি মাইনাস 1টি মাইনাস, তাহলে টোটাল 6টি মাইনাস আর 8টি প্লাস, হাইড্রোজেনে 8টি প্লাস, তাহলে কয়টি হলো 5টি প্লাস, না সরি 2টি প্লাস। আবার এখানেও দেখতে পাচ্ছি 2টি প্লাস, অর্থাৎ দুই পাশেই চার্জ কিন্তু সমান হয়ে গিয়েছে। এখন তোমরা একটু বিক্রিয়াটি দেখো যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ভিডিওটি পজ করে তোমরা একটু বিক্রিয়াটি দেখে নাও। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আমি সাথে সাথেই এটির একটি সলভ ক্লাস তোমাদেরকে দিয়ে দিব। তাহলে দুটি বিক্রিয়া কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমি এটাকে 2 নং সমীকরণ দিই। তাহলে এখন তোমরা একটু দেখো, আমাদের সবসময় টার্গেট থাকবে ইলেকট্রনকে রিডিউস করা বা ইলেকট্রনকে নিউট্রাল করে দেওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি ইলেকট্রন, এখানে দেখতে পাচ্ছি 1টি ইলেকট্রন। সেক্ষেত্রে আমাদেরকে 1 নং বিক্রিয়াকে 5 দিয়ে গুণ করতে হবে এবং 2 নং বিক্রিয়ার সাথে যোগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনগুলো কাটাকাটি চলে যাবে।
তাহলে 1 নং বিক্রিয়াকে 5 দিয়ে গুণ করে আমরা উপরে লিখি, তোমরা একটু দেখো। আমরা যদি 1 নং বিক্রিয়াকে 5 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কি হবে, 1 নং ইন্টু 5 প্লাস 2 নং। 1 নংকে 5 দিয়ে গুণ দিলে হবে 5 Fe2 প্লাস মাইনাস 5 ইলেকট্রন 5 Fe3 প্লাস। 2 নং যদি লিখি সেক্ষেত্রে কী হবে, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন এবং ওই পাশে থাকছে Mn2 প্লাস প্লাস 4H2O। এখন এই দুটি সমীকরণ আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা কী পাবো দেখো, এখানে 5টি ইলেকট্রন আর এখানে 5টি ইলেকট্রন বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 5 Fe2 প্লাস প্লাস MnO4 মাইনাস, এই পাশেগুলো সব আগে যোগ করছি, প্লাস 8H প্লাস এবং ওই পাশে থাকছে 5 Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4 অণু পানি। এই যে আমরা এই যে লাইনটি পেলাম এটি কিন্তু বিক্রিয়ার সমতাকরণ রূপ। তুমি যদি এতটুকু রেখে দাও পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু তোমার বিক্রিয়া 100% সঠিক হবে। তাহলে আমরা মোটামুটি কীভাবে সমতা করতে হয় সেটি আমরা জেনে গিয়েছি। তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওটির মাধ্যমে এতটুকুর মধ্যে আমরা সমতাকরণ শিখে গিয়েছি। তাহলে তোমরা এখন তোমাদের যে বই আছে বইয়ের মধ্যে লিঙ্কন স্যার বা হাজারি স্যার যার বই তোমরা পড়ো সেই বইয়ের মধ্যে তোমরা কিছু সলিউশন দেখতে পাবে বা কিছু বিক্রিয়া দেখতে পাবে। বিক্রিয়াগুলো তোমরা নিজেরা বাসায় সলভ করার চেষ্টা করবে। যে বিক্রিয়াটি সলভ করতে পারবে না সেই বিক্রিয়াটি তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দিব। তাছাড়া এখানে বেশি বিক্রিয়া দেখানো যাচ্ছে না কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। বিক্রিয়াটি আমি আশা করে যাচ্ছি যে বিক্রিয়াটি তোমরা যে কোনো বিক্রিয়া তোমরা এরপর থেকে পারবে। তাই আমি পরবর্তী প্রসিডিউরে চলে যাচ্ছি। পরবর্তী প্রসিডিউর হচ্ছে বিক্রিয়া থেকে হিসাব করা। তো হিসাব করার জন্য আমার কিছু বেসিকের প্রয়োজন আছে। বেসিকগুলো চলো আমরা একটু দেখি। যখন আমাদের প্রশ্নে 1 মোল লেখা থাকবে সেটি সমতুল হিসাবে আমরা লিখতে পারবো 1000 ml 1 মোলার। এটি 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যখন আমরা দেখতে পাবো যে ধরো 50 ml 0.01 মোলার ধরো HCl দেওয়া আছে বা যে কোনো পদার্থ দেওয়া আছে, সেক্ষেত্রে এটি সমতুল হিসাবে আমরা এই দুটিকে গুণ করব। এই দুটিকে গুণ করলে থাকছে 50 × 0.01 ml এবং যেহেতু এই দুটোকে গুণ করে দিয়েছি তাই আমরা এখানে লিখতে পারবো 1 মোলার। অর্থাৎ আমরা যদি প্রদত্ত ঘনমাত্রা এবং আয়তনকে গুণ করি সেক্ষেত্রে যা পাবো সেটি হচ্ছে তার আয়তন এবং এটিকে 1 মোলার লেখা যাবে। সেমভাবে আমরা আরেকটি উদাহরণ দেখি। ধরো আমাকে 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তা আমি এটিকে 1 মোলারে নিব। অর্থাৎ আমার এখানে টাইট্রেশনের ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সেগুলোতে ঘনমাত্রাকে সেম বানাতে হবে। সেম বানানোর জন্য আমাকে 1 মোলারে অবশ্যই নিতে হবে। তো যখন আমাকে 1 মোলারে নিতে হবে তখন আমি কি করব, ঘনমাত্রা এবং আয়তন দুটিকে গুণ করে দিব। ঘনমাত্রা আয়তন দুটিকে গুণ করে আমি সেটিকে মিলিলিটার লিখতে পারবো, তারপর সেটিকে 1 মোলার লেখা যাবে। এই দুটি লাইন তোমাদের টাইট্রেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটি লাইন যদি তুমি বুঝতে পারো সেক্ষেত্রে তুমি 100% টাইট্রেশন বুঝতে পারবে। তাছাড়া লোহার ভেজালের পরিমাণ নির্ণয় ছাড়া আরও যত অঙ্ক আছে সব অঙ্কই কিন্তু তোমরা করতে পারবে। বন্ধুরা চলো আমরা একটি গাণিতিক সমস্যা দেখে নেই। আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে 50 ml ডেসিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 10 ml সেমিমোলার সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট। তাহলে 1 এবং 2 এর বিক্রিয়ায়, তাহলে তোমাদের প্রশ্নটি থাকবে 1 নং এবং 2 নং বিক্রিয়া। তাহলে তোমাদের প্রশ্নটি থাকবে 1 নং এবং 2 নং এর যে দুটি পদার্থ আছে সেগুলোকে একত্রিত করলে দ্রবণের ঘনমাত্রা কী হবে। তো চলো আমরা দেখে নিই দ্রবণের ঘনমাত্রাটি কী হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডেসিমোলার মান হচ্ছে 0.1 মোলার আর সেমিমোলার মান হচ্ছে 0.5 মোলার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 0.1 মোলার এবং এখানে 0.5 মোলার, অর্থাৎ ঘনমাত্রা দুটি ভিন্ন। তাই ঘনমাত্রা দুটিকে আমরা 1 মোলারে নিব। অর্থাৎ আমরা লিখতে পারি 50 ml 0.1 মোলার HCl সমতুল
50 ইন্টু 0.1 ml 1 মোলার HCl ইকুয়াল টু 50 আর এটাকে গুণ করলে হয় 5 ml 1 মোলার HCl। দেখো এখানে আমি কিন্তু মোলারিটি 1 মোলার পেয়ে গিয়েছি। আবার সেমভাবে দ্বিতীয়টিকে লিখব 10 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট সমতুল, এই দুটোকে গুণ করব, তাহলে হবে 10 ইন্টু 0.5 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। তাহলে এই গুণ করলে হয় 5 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। তো বন্ধুরা, এখন আমরা দুটি ঘনমাত্রা সমান করে ফেলেছি, তাই আমরা বিক্রিয়া করাতে পারবো। বিক্রিয়ার জন্য আমরা প্রথমে আগে মেইন বিক্রিয়া যেটি সেটি লিখব। মেইন বিক্রিয়াটি আমরা জানি HCl প্লাস সোডিয়াম কার্বনেট, এই দুটো যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে উৎপন্ন পদার্থগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটি একটি কার্বনেট লবণ। আমরা জানি অ্যাসিড যদি কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখন আমরা বিক্রিয়াটিকে সমতা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম 2টি, অর্থাৎ এখানে আমরা 2 দিব। এখানে 2 দেওয়ার কারণে ক্লোরিন হয়ে গেছে 2টি, তাই আমরা এখানেও 2 দিব। এখানে 2 দেওয়ার ফলে হাইড্রোজেন 2টি হয়ে গেছে, এখানে হাইড্রোজেন 2টি আছে, ক্লোরিন 2টি, ক্লোরিন 2টি, সোডিয়াম 2টি, সোডিয়াম 2টি আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন আছে 3টি, এখানে অক্সিজেন আছে 3টি, কার্বন আছে 1টি, কার্বন আছে 1টি, অর্থাৎ বিক্রিয়াটি এখন সমতায় আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে আমরা এখন লিখতে পারি 2 মোল HCl সমতুল 1 মোল সোডিয়াম কার্বনেট। যেহেতু এখানে সোডিয়াম কার্বনেটের সহগ হচ্ছে 1, তাই 1 মোল সোডিয়াম কার্বনেট আমরা লিখতে পারি। এখন আমরা 2 মোলকে কি লিখতে পারি? আমরা 2 মোলকে লিখতে পারি 2000 ml 1 মোলার HCl। এখন আমরা 2000 ml কেন লিখলাম? আমরা আগেই বলেছি যে আমরা 1 মোল সমান সমান লিখতে পারি 1000 ml 1 মোলার। এখন 1 মোলার মানে হচ্ছে শক্তিমাত্রা। তুমি একটি জিনিস লক্ষ্য করো, আমি যদি দুটি পাত্রে দুটি কালো রং রাখি এবং কালো রং দুটিকে একসাথে মিশ্রিত করি, সেক্ষেত্রে কিন্তু কালো রঙের কালোর পরিমাণটি বাড়বে না, অর্থাৎ রঙের পরিমাণটি কিন্তু বাড়বে না, সেক্ষেত্রে আয়তন বেড়ে যাবে। তাই এভাবে সেম শক্তিমাত্রার 2 মোলার হলে তার আয়তনটি ডাবল হয়ে যাবে, কিন্তু মোলারিটি সেম থাকবে। তাই আমি মোলারিটিকে 2 দিয়ে গুণ করি না, আমি শুধুমাত্র আয়তনকে 2 দিয়ে গুণ করেছি। এটিকে সমতুল হিসাবে লিখতে পারি 1 মোল মানে হচ্ছে 1000 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। এখন আমরা একটু উপরের লাইনটি মুছে দেই, উপরের লাইনে আমরা লিখব। আমরা ঠিক এই লাইনটি উপরে লিখছি। উপরে লিখলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে HCl দেওয়া হয়েছে 5 ml। তারা আমরা লিখতে পারি, ঐকিক নিয়মে আমরা যাই, 1 ml 1 মোলার HCl সমতুল উপরে 1000, এই 1000 উপরে থাকবে এবং যেই 2000 ছিল সেটি নিচে চলে যাবে। এত ml 1 মোলার সোডিয়াম কার্বনেট, এবং আমাদেরকে দেওয়া আছে 10 ml 50 ml 5 ml 1 মোল। তাহলে আমরা লিখব 5 ml 1 মোলার HCl সমতুল, এটার সাথে গুণ হবে, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 1/2 ইন্টু 5 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটিকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 2.5। এটি যদি 2.5 হয়, অর্থাৎ আমাদের যতটুকু HCl দেওয়া আছে সেই HClটি 2.5 ml
সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে। আমাকে এখানে দেয়া আছে কত 5 ml, অর্থাৎ অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ 5 minus 2.5 ml equal to 2.5 ml। তো এটি থেকে বোঝা যাচ্ছে যেখানে 2.5 ml সোডিয়াম কার্বনেট আরও অতিরিক্ত থাকবে, অর্থাৎ দ্রবণটি হবে ক্ষারীয়। তো এই বিক্রিয়াটির মাধ্যমে, অর্থাৎ এই উদাহরণটির মাধ্যমে আমরা কিন্তু জেনে গেলাম কিভাবে টাইট্রেশন অঙ্ক করতে হয়। তো তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে তোমরা নিজেরা মিলে অঙ্কগুলো করবে। অঙ্কগুলো যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে তোমরা টেস্ট পেপারের নাম্বারটি বলে দিবে, আমি সেই অঙ্কটি আবার সলভ ক্লাস করে দেবো। আমি এখানে টাইম বেশি ওয়েস্ট করবো না তোমাদের, আমি খুবই তাড়াতাড়ি তোমাদেরকে পুরো বইটি একটা রিভাইজ করাই দেবো। তো বন্ধুরা, আমরা এবার লোহার ভেজাল নির্ণয়ের অঙ্কে চলে এসেছি। আমাদের লোহার ভেজাল নির্ণয়ের অঙ্কগুলো এরকম থাকবে যে H2SO4 যুক্ত 2 গ্রাম লোহা এই পাত্রে থাকবে এবং বি পাত্রে থাকবে 50 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট। তো অঙ্কটির মধ্যে লেখা থাকবে যে বি পাত্র দ্বারা এ পাত্রকে সম্পূর্ণ জারিত করা যায়, অর্থাৎ বি পাত্রের পদার্থটি সম্পূর্ণ এ পাত্রের পদার্থটিকে বিক্রিয়াটির জারণ অর্ধবিক্রিয়া এবং বীজাণু বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটির সমতা করতে হবে। আমরা বিক্রিয়াটির সমতা অলরেডি লিখে ফেলেছি। তোমরা এটি বিক্রিয়ার সমতা আমরা একটু আগে যেভাবে শিখেছি সেভাবে তোমরা বিক্রিয়ার সমতাকরণ করবে। সমতা করার পরে এভাবে ঠিক আয়নিক যে একটা রূপ আসবে যোগ করার পর সেই রূপটি তোমরা লিখবে। তো এখান থেকে আমাদেরকে লোহার পরিমাণটি বের করতে হয়। তো তোমরা সবসময় মনে রাখবে যেটিকে বের করবো সেটিকে সবসময় ডান পাশে রাখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে 1 মোলার Cr2O7 2- আর 6 মোলার Fe2+, এই দুটি হচ্ছে সমতুল। তাহলে আমরা লিখতে পারি 1 মোল Cr2O7 2- সমতুল 6 মোল Fe2+, অর্থাৎ 6 মোল লোহা 1 মোল ডাইক্রোমেটের সমতুল। আমরা 1 মোল সমান লিখতে পারি 1000 ml 1 মোলার ডাইক্রোমেট আয়ন সমতুল। 6 মোলকে আমরা গ্রামে নিয়ে যাই। 6 মোলকে আমরা যদি আচ্ছা গ্রামে নেওয়ার প্রয়োজনে আমরা 6 মোল Fe2+ লিখতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 50 ml 0.1 মোলার দেওয়া আছে। তো আমরা লিখি 50 ml 0.1 মোলার ডাইক্রোমেট আয়ন সমতুল এত মোল Fe2+ আয়ন বা ফেরাস আয়ন। এটির অ্যান্সার আসবে 0.03 মোল। এখন আমরা জানি লোহার আণবিক ভর হচ্ছে 55.85। তো এটিকে আমরা 55.85 দিয়ে যদি গুণ দেই তাহলে আমরা এটি গ্রামে পাবো। এটিকে গুণ করলে আসে 1.6755 গ্রাম। অর্থাৎ আমি লোহা পেয়েছি, মানে বিশুদ্ধ যে লোহাটি আছে সেই বিশুদ্ধ লোহাটি কিন্তু এর সাথে বিক্রিয়া করবে, লোহার সাথে যে ভেজাল আছে সেটি কিন্তু বিক্রিয়া করবে না। তো এখানে আমরা পেয়েছি 1.6755 গ্রাম। তো তাহলে আসল লোহার পরিমাণ হচ্ছে 1.6755 গ্রাম, কিন্তু আমার এখানে লোহা দেওয়া ছিল 2 গ্রাম। সুতরাং ভেজালের পরিমাণ তারপরে একটা অ্যান্সার আসবে, সেটি হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা, আমরা কিন্তু লোহার ভেজালের পরিমাণ নির্ণয় অনেক সহজে জেনে গেলাম। এখন যদি তোমাকে বলে শতকরা ভেজালের পরিমাণ, সেক্ষেত্রে কী করবে? শতকরা ভেজালের ক্ষেত্রে আমরা লিখব 2 গ্রামে ভেজাল যত গ্রাম পাবে সেটি 1 গ্রামে ভেজাল, অ্যান্সার উপরে যত গ্রাম এটা ভাগ 2 ইন্টু 100 গ্রামে ভেজাল ইন্টু 100 ভাগ 2, যা আসে তত পার্সেন্ট। শতকরা কিন্তু অনেক সময় চাওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে শতকরার প্রকাশ না করলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তো আশা করছি তোমরা লোহার ভেজালের অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা পিপিএম নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা পিপিএম নিয়ে আলোচনা করি আজকে। তো পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তো এখন আমাকে বলবে 10% সোডিয়াম কার্বনেটকে পিপিএমে প্রকাশ করার জন্য। তো আমরা জানি 10% মানে কি? আমরা জানি 10% মানে হচ্ছে 100 গ্রাম 100 ml
সোডিয়াম কার্বনেটের পরিমাণ 10 গ্রাম, 1 ml সোডিয়াম কার্বনেটের পরিমাণ 10/100 গ্রাম, এবং 1000 ml সোডিয়াম কার্বনেটের পরিমাণ এত গ্রাম। এটিকে যদি আমরা লিখি তাহলে হবে 100 গ্রাম। 100 গ্রামকে আমরা যদি এখন মিলিগ্রামে নেই সেক্ষেত্রে আমরা পাবো 10⁵ ppm। অঙ্কটি কিন্তু খুবই সহজ।